ঢাকা থেকে ভিসা প্রসেসিং শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ, আর তাতে ওইসব দেশে উচ্চশিক্ষায় গমনে নতুন দ্বার খুলেছে। প্রধান উপদেষ্টার প্রস্তাবে ইউরোপের দেশগুলো দ্রুত সাড়া দেয়ায় উপকৃত হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। এছাড়া বাংলাদেশের অনেক বেশি শিক্ষার্থী এখন ভিসা পাচ্ছেন বিদেশে। উচ্চশিক্ষার এই সুযোগের পেছনে প্রধান উপদেষ্টার ইমেজ বড় ভূমিকা রাখছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। উচ্চশিক্ষায় বাংলাদেশিদের প্রধান গন্তব্যগুলোর একটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইউরোপ দীর্ঘদিন ধরেই শিক্ষার মান, গবেষণার সুযোগ, বৃত্তির সুবিধা এবং বহুমুখী ক্যারিয়ার সম্ভাবনার জন্য শিক্ষার্থীদের আকৃষ্ট করে আসছে। কিন্তু এতদিন ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক শিক্ষার্থীর জন্য প্রধান বাধা হয়ে দাঁড়াত। এসব অনেক দেশের ভিসা সেন্টার নেই বাংলাদেশে, ফলে ওইসব দেশের ভিসা নিতে দিল্লি ছুটতে হয় শিক্ষার্থীদের। সেটি যেমন কষ্ট ও ঝামেলার, তেমনি বাড়তি খরচেরও কারণ। ২৪-এর অভ্যুত্থানের এই স্লোগান যেন এক এক করে বাস্তবে রূপ নিচ্ছে। আর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ে আরও, কেননা ভারত বাংলাদেশিদের ভিসা দিতে গড়িমসি করছে। এমন প্রেক্ষিতে ঢাকায় এসব দেশের ভিসা কার্যক্রম চালুর বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। প্রফেসর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর এ বিষয়টি নিজেই তদারকি শুরু করেন। ডিসেম্বর মাসের ৯ তারিখে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঢাকায় বৈঠককালে প্রধান উপদেষ্টা বলিষ্ঠভাবে জানান যেন ভিসা প্রক্রিয়া ঢাকায় করা হয়। তার জোর ছিল ভিসা নিতে যেন দিল্লি না যাওয়া লাগে বাংলাদেশিদের। প্রয়োজনে তৃতীয় অর্থাৎ অন্য কোনো দেশে তা স্থানান্তরের পক্ষে অবস্থান জানান তিনি। Students going to European countries and waiting and cannot get the visa because that's the only place where they can get the visa. This traditionally, that's what we did. So we'll be requesting you to shift the visa embassy away from Delhi. It could be Bangladesh, if you can do that. If you have another country, Nepal or Bangkok, Thailand, would be very happy so that we don't have to go to India. It becomes expensive when we go to Thailand, which is cheaper if you can come to Nepal, or much better if you can do it in Bangladesh. That will be very helpful for us. সরকারের আন্তরিকতায় এই প্রক্রিয়ায় সুফল আসে দ্রুত। ইউরোপীয় দেশগুলো ইতিবাচক সাড়া দেয় প্রফেসর ইউনুসের আহ্বানে। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন, এই ৯টি দেশের শেনজেন ভিসার জন্য সরাসরি সুইডেন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি গত ১০ই মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অন্যদিকে পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়ার মতো ইউরোপের আরও ৪টি দেশ ঢাকায় তাদের নিজস্ব ভিসা সেবা অফিস স্থাপনের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও গতি দিয়েছে। চিকিৎসার জন্য যেমন বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ, তেমনি ইউরোপের ভিসা নিয়েও বড় অর্জন হলো। দিল্লির মুখে ছাই দিয়ে ঢাকাতে চালু হলো কাঙ্ক্ষিত ভিসা সেন্টার। এখন আর দিল্লি নয়, ঢাকা থেকে পাওয়া যাবে শেনজেন ভিসা। এই উদ্যোগ বাস্তবায়ন করবে বিএফএস নামক প্রতিষ্ঠান। দূতাবাসগুলোর পক্ষে তারাই এখানে প্রক্রিয়া সম্পন্ন করবে। নতুন উদ্যোগের ফলে বাংলাদেশ থেকে ইউরোপে ভ্রমণ, শিক্ষা অথবা কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। এসি বা কনসুলেট তারা যারা আগে ইন্ডিয়াতে স্টুডেন্টকে সশরীরে উপস্থিত হয়ে ফাইল জমা দেওয়ার জন্য বাধ্যবাধকতা ছিল, এর মধ্যে বেশ কয়েকটা এমবেসি বাংলাদেশে ওদের অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে ভিএফএস এর মাধ্যমে। এখন স্টুডেন্টরা বেশ কয়েকটা এমবেসির স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ভিসার জন্য আর ইন্ডিয়ান আগে বাংলাদেশেই তাদের ফাইলটা ড্রপ করতে পারতেছে, বায়োমেট্রিক সম্পন্ন করতে পারতেছে। সো এটা স্টুডেন্টদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ এবং খুব ভিসা প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে গিয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হওয়ায় এখন বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপের এই দেশগুলোতেও সহজেই ভর্তি হতে পারবেন। দীর্ঘসূত্রিতা এবং জটিলতা কমে যাওয়ায় মেধাবী অনেক শিক্ষার্থী এখন বিদেশি উচ্চশিক্ষার জন্য আবেদন করতে উৎসাহী হবেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, কানাডার ক্ষেত্রে সবসময় অবস্থানটা অনেক বেশি ছিল এবং আগ্রহের যে মাত্রাটা অনেক বেশি। এবং সেই হিসাবে আমরা বিশেষ করে কোভিডের পর থেকে বাংলাদেশে ভিসা রেশিওটা অনেক কান্ট্রিতে বেড়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা সব দেশেই ভিসা রেশিও বেড়েছে।
দ্বিতীয়ত হলো ইউরোপে ভিসার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, বাট ডক্টর ইউনূস স্যার ক্ষমতা নেওয়ার পর থেকেই অনেকগুলো দেশের অ্যাম্বাসি বাংলাদেশে ওপেন হচ্ছে, যেটা ভিসার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ প্রভাব পড়বে বলে আমরা আশা করি। এবং স্টুডেন্ট ভিসায় মূলত স্টুডেন্টরা বিদেশ যায় পড়তে যেরকম, এবং অস্ট্রেলিয়া কানাডাতে যাওয়ার পরে স্টুডেন্টরা সেটেল হতে পারে এবং সেখানে পরবর্তী ফ্যামিলি সহ নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা অনেক বেশি আছে। সো এই জন্য আগ্রহের মাত্রাটা অনেক বেশি। এটার মূল কারণ হলো বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা বিদেশ যাওয়ার অন্যতম কারণ হলো এখান থেকে স্টুডেন্টরা ভিসা পায় প্রায় এইচএসসিতে প্রায় 50-51 হাজারের মতো স্টুডেন্ট মাত্র প্রাইভেট ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। কিন্তু ওই দিক থেকে স্টুডেন্ট চিন্তা করলে A+ পাওয়া স্টুডেন্টের সংখ্যা প্রায় 1.5 লাখের উপরে হয়ে গেছে। এই স্টুডেন্টদের মূলত বাংলাদেশে অ্যাকোমোডেট করার খুব বেশি জায়গা নাই, যার কারণে স্টুডেন্ট বিদেশ যাওয়ার মাত্রাটা অনেক বেশি। এবং আমরা দেখছি যে এই জাস্ট অল্প কিছুদিন ধরে স্টুডেন্টদের বিদেশের প্রবণতা অনেক বেড়ে গেছে। এটার মূল কারণ হিসেবে স্টুডেন্টরা যখনই আসে বলতেছে, ভাই আমরা তো অনেক পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছি না, পাবলিক ইউনিভার্সিটিতে পাচ্ছি না, বাংলাদেশের যে খরচ এবং বাইরে অনেক দেশে স্কলারশিপ পাচ্ছে সেই জন্য তারা যেতে যাচ্ছে, এবং টিউশন ফি তুলনামূলকভাবে কম, বাংলাদেশ থেকে অল্প একটু বেশি। তারা অনেক ক্ষেত্রে বলে যে কোয়ালিটি এডুকেশনটাও সেখানে বেশি, এই জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে আগ্রহের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। শুধু ইউরোপের দেশগুলো থেকেই নয়, সুফল এসেছে বিশ্বের অন্যান্য স্থান থেকেও। এতদিন বাংলাদেশিদেরকে অস্ট্রেলিয়ার ভিসা নিতে হলে ভারতের দিল্লি গিয়ে প্রক্রিয়া শেষ করতে হতো। ভারতের সঙ্গে ভিসা জটিলতার প্রেক্ষিতে গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা ভিসা প্রক্রিয়া যেন ঢাকাতেই সম্পন্ন হয় সে আবেদন জানান। সে অনুরোধে সাড়া দিয়ে 5 মাসের মধ্যেই তা কার্যকর করে অস্ট্রেলিয়া। সংশ্লিষ্টরা বলছেন, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশের শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বিশ্বব্যাপী। ইউরোপীয় দেশগুলোর অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কলারশিপ প্রদান করে, যা এখন আরও সহজে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হবে। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে আপনার স্কলারশিপের ফ্যাসিলিটিসগুলো আগেও ছিল, এখনও এটা দিন দিন বাড়তেছে। তবে এক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো প্রিফার করে হচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড, যাদের ইংরেজিতে যাদের পারদর্শিতা ভালো অ্যাজ ওয়েল অ্যাজ রেজাল্ট ভালো, তাদের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দেওয়ার জন্য উৎসাহ ফিল করে, এবং এটা দিন দিন বাড়ছে। বিকজ ইউনিভার্সিটিগুলো ফান্ডিং করার ক্ষেত্রে, তারা ফান্ড কালেক্ট করার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। সো তারা ফান্ড বেশি পাচ্ছে এবং ফান্ড বেশি ডিস্ট্রিবিউট করতে পারতেছে, এই জন্য স্কলারশিপের হার অনেক আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে। ম্যাক্সিমামই প্ল্যান করতেছে যে আন্ডারগ্রেড লেভেলে অথবা যারা বাংলাদেশে আন্ডারগ্রেড লেভেলে পড়াশোনা করছে তারা চিন্তা করছে যে মাস্টার্স করার জন্য তারা বাইরে চলে যাবে। এখন আসলে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে বিদেশে গিয়ে তারা সেটেলমেন্ট নেবে, পড়াশোনা শেষ করে তারা ইমিগ্রেশন সেট করবে। এটার জন্য তারা আসলে বেশিরভাগই উদ্বিগ্ন। উচ্চশিক্ষার সুযোগের প্রসারের সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষা ঋণের বিষয়টিকে আরও শানিত করার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সবগুলো ব্যাংক যেন শিক্ষা ঋণ দেয় এবং বিধিগুলো আরও শিক্ষার্থী বান্ধব করে, এমন প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন তারা। স্টুডেন্ট লোন হলে একটা স্টুডেন্ট বিদেশ যাওয়ার ক্ষেত্রে মানে মিনিমাম তাকে একটা সলভেন্সি দেখাইতে হয়, 30 লাখ 40 লাখ বা 50 লাখ 60 লাখ টাকা ব্যাংক সলভেন্সি দেখাইতে হয়। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট আছে, ভালো IELTS আছে, বাট তার বিদেশ যাওয়ার জন্য যে সোর্স অফ ফান্ড এবং সে তার বাবা কী করে, ওই ইউনিভার্সিটি বা ওই কান্ট্রিগুলো ফলো করে যে তার যাওয়ার পরে টিউশন ফি এবং অ্যাকোমোডেশন তার বাবা মা চালাইতে পারবে কিনা, ওই জিনিসটা দেখে এম্বাসি ভিসাতে চায়। অ্যান্ড ওইটা যখন সে দিতে না পারে, তখন তার এই দরিদ্র ফ্যামিলির বা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা বা বাচ্চারা বিদেশ যেতে পারে না। বাট এটা যদি বাংলাদেশ ব্যাংক বা ব্যাংকগুলো স্টুডেন্টদের লোনের ব্যবস্থা করে দিয়ে থাকে, যেমন এটা ইন্ডিয়াতে আছে, বিভিন্ন দেশেই এটা আছে, তো যদি দিয়ে থাকে তাহলে এই স্টুডেন্টরা ব্যাংক সলভেন্সিটা দেখাইতে পারতেছে। এটার একটা অবস্থান আছে। দ্বিতীয়ত হলো স্টুডেন্টদের টিউশন ফির টাকাটা দিয়ে দিল, বাট স্টুডেন্ট তো 4 বছর পড়বে, একটা টাইম পরে গিয়ে যখন সে জবে চলে গেল, তখন সে ওই টাকাটা একটা পার্ট পেমেন্ট করে করে সে বাংলাদেশের লোনটা পরিশোধ করে ফেলবে। যেভাবে ওই যে বিদেশে কর্মসংস্থানের জন্য যারা যায়, ম্যান পাওয়ার জন্য যারা যায়, তাদেরকে সরকার একটা টাকা দেয় এবং একটা টাইম পরে তারা রিটার্ন দেয়। স্টুডেন্টরা যদি ভাবে লোনের একটা টিউশন ফি দেওয়ার একটা লোনের ব্যবস্থা পায়, টাকা আমরা হাতে চাই না, বাট ব্যাংকিং চ্যানেলেই টাকাটা যাক, ব্যাংক থেকে টিউশন ফির টাকাটা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে যাবে, ইউনিভার্সিটি টিউশন ফি স্টুডেন্ট পড়বে, পাস করবে এবং সে ওইখানে যখন সেটেল হবে বা জব করার পারমিশন PSW পাবে, তারপরে সে ওইখান থেকে সে টাকাটা একটা অ্যামাউন্ট করে সে বাংলাদেশে পরিশোধ করবে। এতে করে দুইটা লাভ, একেতে হলো ঋণ পরিশোধ হলো, দ্বিতীয়ত হলো ছেলেটা সলভেন্ট মানে একটা জায়গায় সেটেল হয়ে গেল, বাংলাদেশের জন্য একটা চাপ কমে গেল, আর থার্ড হলো আমার দেশের রেমিটেন্স স্টার্ট হলো। 3টা উপকার আমরা পাই একটা স্টুডেন্ট থেকে। ব্যাংকগুলো স্টুডেন্ট লোনের
নামে যে সহযোগিতাটা স্টুডেন্টদেরকে করছে, এটা আসলে প্রকৃতপক্ষে একটা স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুযোগ ক্রিয়েট হচ্ছে, বাট ওভারঅল দীর্ঘমেয়াদী যে টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে এটা খুব একটা কাজে দিচ্ছে না। এক্ষেত্রে একটা বড় ধরনের ম্যাসিভ পরিবর্তন দরকার। আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ইন্ডিয়াতে স্টুডেন্টের স্টাডি লোনের যে স্কিমটা আছে, ওই আদলে যদি এই আমাদের দেশের স্টুডেন্ট লোনের প্রক্রিয়াটা যদি আমরা সেটেল করতে পারি ওই টাইপের, তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে স্টুডেন্টদের জন্য। এখন হচ্ছে ব্যাঙ্কগুলো টেম্পোরারি একটা স্টাডি লোন দেয়, কিন্তু সেখানে শর্ত থাকে যে কোলাটেরাল ডিপোজিট করতে হবে, গ্যারেন্টর লাগবে। এই বিষয়গুলো একটা স্টুডেন্টের জন্য অনেকটা কঠিন। তার এই কারণেই স্টুডেন্টরা আসলে শেষ মুহূর্তে ক্যাশটা পাচ্ছে না, অথবা ইউনিভার্সিটিতে টিউশন ফিটা পাঠাতে পারতেছে না। তারা তাদের যে পরিমাণ ফান্ড দেখানোর দরকার সাময়িকভাবে, ওই ক্ষেত্রে তারা কিছুটা উপকৃত হচ্ছে। বাট দীর্ঘমেয়াদী টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে যে জটিলতা এটা রয়ে যাচ্ছে, তারা তাদের সেলফ ফাইন্যান্সে এটা পরিশোধ করতে হচ্ছে তাদের। প্রতারণার সংখ্যা ঠেকাতে সচেতনতার পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে লেনদেনের উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে স্টুডেন্ট ফাইল খোলার পরামর্শ তাদের। একটা স্টুডেন্ট বিদেশ যাওয়ার ক্ষেত্রে মূলত এটার যেহেতু বিশ্ব এখন ওপেন, ওয়েবসাইটে ঘাটলে ইউনিভার্সিটি বা কান্ট্রি ওয়াইজ যে কোথায় যেতে যাচ্ছে তার একাডেমিক রিকোয়ারমেন্টসটা যেরকম গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে ল্যাঙ্গুয়েজ প্রফেশনটা গুরুত্বপূর্ণ, দুইটা যখন ম্যাচ করবে সে গুগলে মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো ঘাটলে সে ভালো ধরনের তথ্য মানে সম্পূর্ণরূপে তথ্য পাবে। প্লাস আমরা কনসালটেন্সি ফার্মগুলো মূলত আমরা তথ্যই প্রোভাইড করে থাকি, প্রপার তথ্য প্রোভাইড করে থাকি। যেসব স্টুডেন্টরা প্রপার ইনফরমেশন বের করতে পারে না, আমরা ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করার কারণে ইউনিভার্সিটি আমাদেরকে সঠিক তথ্যগুলো আমাদের কাছেও অনেক সময় ওয়েবসাইটে আপডেট করে না, বাট আমরা সেই তথ্যগুলো সাথে সাথে পেয়ে থাকি। এগুলো আমাদের কাছ থেকে ফ্রি অফ কস্ট, যেহেতু আমরা কোনো ধরনের সার্ভিস চার্জই নেই না। স্পেশালি অনেকগুলো কান্ট্রিতে বিকজ অফ আমরা স্টুডেন্ট পাঠাই ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি কমিশন পাঠাই, সেখান থেকে যে টিউশন ফি পাঠাই এখান থেকে একটা মিনিমাম কমিশনের আলোকে আমরা বিজনেস পরিচালনা করে থাকি। সো যেসব টিউশন ফি পাঠানো হচ্ছে তার আলোকে কমিশনের কারণে আমরা কোনো সার্ভিস চার্জ গ্রহণ করছি না। এক, দ্বিতীয়ত হলো স্টুডেন্টরা তথ্য পাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে। তৃতীয়ত পাবে হলো যেসব দেশে তারা যেতে চাচ্ছে ওই সব দেশের জন্য বাংলাদেশে অ্যাম্বাসিগুলো আছে, সেখান থেকেও তারা তথ্য কালেকশন করতে পারে। সো আমি অ্যাডভাইস করব, যেহেতু ফ্যাটক্যাপ একটা বড় অর্গানাইজেশন এবং সেটা এফবিসিসিআই এ ক্যাটাগরির অ্যাসোসিয়েশন, যেখানে যার মেম্বাররা প্রপার ইনফরমেশন দিয়ে তাদেরকে হেল্প করে থাকবে। প্রতারণা এড়ানোর ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, স্টুডেন্ট প্রতারণা এড়ানোর ক্ষেত্রে তাকে তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে হবে। যে প্রতিষ্ঠানে যাচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে তাকে তথ্য নিতে হবে নাম্বার ওয়ান। সেই প্রতিষ্ঠানটা ইউনিভার্সিটি কর্তৃক অ্যানলিস্টেড কিনা, অথরাইজ কিনা, তাকে সেই জিনিসটা অবশ্যই তাকে দেখতে হবে। অথরাইজ হলেই কেবল তার মাধ্যমে করতে পারে। আর ফাইন্যান্সিয়াল ডিলিংসের ক্ষেত্রে তাকে খুব কেয়ারফুল হতে হবে, বিকজ অফ ইউনিভার্সিটির টিউশন ফি কখনো কোনো প্রতিষ্ঠান হ্যান্ড ক্যাশ নিতে পারে না। ইউনিভার্সিটির টিউশন ফিগুলো তাকে অবশ্যই ক্যাশ নিতে হবে, ব্যাংকের থ্রুতে পাঠাতে হবে, প্রপার চ্যানেলে স্টুডেন্ট ফাইল ওপেন করে প্রপার চ্যানেলে পাঠাতে হবে। সো একটা স্টুডেন্ট প্রতারণা ঠেকানোর জন্য মূল কাজ হচ্ছে তাকে প্রথমত তথ্য যে এজেন্সি যাচ্ছে সেই এজেন্সি অথরাইজকেও তাকে দেখতে হবে। নাম্বার টু হলো অথরাইজ এজেন্সির থ্রুতে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং যে ইউনিভার্সিটি যাচ্ছে সেই ইউনিভার্সিটি অ্যাকাউন্টে ব্যাংকিং চ্যানেলে টাকাটা পাঠাবে, যেখানে যদি কোনো কারণে তার ভিসা রিজেক্ট হয়ও রিফান্ড পলিসিটা সঠিক থাকবে। এই জিনিসটা খেয়াল রেখে কাজ করলে তার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আর এর আগে মানে স্কলারশিপ নিয়ে যে বিষয়টা আমরা আলোচনা করেছি, স্কলারশিপ মূলত স্টুডেন্টদের একাডেমিক রেজাল্ট এটার উপরে ডিপেন্ড করে স্কলারশিপ হয়, কিন্তু স্কলারশিপ সব দেশে 100% ফ্রি হয় না। কত হয় হয়তো কোনো দেশে 30% 40% হয়, বাট আমরা স্পেশালি মাস্টার্সের স্টুডেন্টদের জন্য অনেক দেশে ফ্রি অফ কস্ট একদম ফুল ফ্রি স্কলারশিপ পড়ার মতো সুযোগ আছে। স্পেশালি ইউরোপের কিছু ইউনিভার্সিটি আছে, ইতালিতে তো ফুল ফ্রি পড়ালেখার সুযোগ আছে, জার্মানিতে কোনো টিউশন ফিস নাই, ফুল পড়ালেখার সুযোগ আছে, আমেরিকার অনেক ইউনিভার্সিটি যেখানে মানে ফুল ফান্ডেড স্কলারশিপ আছে। সো অনেক দেশেই আছে, বাট আমার যদি কোয়ালিটি থাকে সেক্ষেত্রে আমি অনেক দেশেই ফ্রি অফ কস্ট বা স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারবো। বাংলাদেশ ব্যাংকের থ্রুতে টাকাটা যেতে হচ্ছে, আমি টাকাটা ইউনিভার্সিটিকে না দিয়ে আমি কাকে দিব? এজেন্সিকে দিলে এজেন্সি এই টাকাটা অন্য থার্ড কোনো চ্যানেল দিয়ে পাঠাবে, যেটা অবশ্যই ইউনিভার্সিটির কাছে নাও পৌঁছতে পারে, সে স্টুডেন্ট প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর দ্বিতীয়ত হলো মানি লন্ডারিং এড়ানোর জন্য গভর্নমেন্টের পলিসিকে আমরা ফলো করতে হচ্ছে। কারণ কি, স্টুডেন্ট কোনোভাবেই এখান থেকে ক্যাশ টাকা দিয়ে দিলাম ওইখান থেকে ডলার জমা দেবে, এইসব প্রবণতা হলেই কেবল স্টুডেন্ট প্রতারিত হয়। এই জন্য একেতে মানি লন্ডারিং এড়াতে হবে, দ্বিতীয় হলো প্রতারণা এড়াইতে হবে। দুইটা দিকে আমাদের ফোকাস দিতে হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে শিক্ষা গ্রহণের হার বাড়ছে কয়েক বছর ধরেই, তবে সে প্রবণতা আরও বেগবান হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পর। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস খুবই সমাদৃত, তার সুফল পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের যে সম্পর্ক বিরাজমান ছিল, এই মুহূর্তে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস,
ওনার সাথে বিদেশিদের যে ভালো সম্পর্কগুলোর কারণে এখন বিদেশি ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ভর্তির ব্যাপারে আগ্রহ ফিল করছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এম্বাসিগুলো ভিসা দেওয়ার জন্য তারা আগের তুলনায় অনেক বেশি আগ্রহী, অর্থাৎ ভিসা রেশিও অনেক অংশেই বেড়ে গেছে এই আমাদের ডক্টর ইউনূস মহোদয় দায়িত্বভার নেওয়ার পর। 2-3 বছর ধরেই স্টুডেন্টদের ভিসা রেশিও, বিশেষ করে কোভিডের পর থেকে স্টুডেন্টদের ভিসা রেশিওটা তুলনামূলকভাবে ইউরোপ আমেরিকাতে সব দেশেই ভিসা রেশিও বাড়ছে। এক, দ্বিতীয়ত হলো স্টুডেন্টরা যখনই যায়, এবং ইউরোপ আমেরিকা সাধারণত কোয়ালিটি স্টুডেন্টদেরকে প্রাধান্য দিয়ে থাকে। স্পেশালি অস্ট্রেলিয়ার বিভিন্ন ওয়েবসাইট দেখা যাবে সেখানে 90%, 99% পর্যন্ত ভিসা হচ্ছে, এবং অস্ট্রেলিয়ার স্টুডেন্টদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। এটার মূল কারণ হলো সেখানে সেটেলমেন্টের সুযোগ সুবিধা অনেক বেশি আছে, এবং পড়ালেখার পাশাপাশি স্টুডেন্টরা পার্ট টাইম জবও করতে পারে, এই জন্য অস্ট্রেলিয়ামুখী স্টুডেন্ট অনেক বেশি। পাশাপাশি নিউজিল্যান্ডে অনেক ভিসা আগে কম হতো যে জায়গাটাতে, কিন্তু এখন স্টুডেন্টদের ভিসার ফ্লো নিউজিল্যান্ডে বাড়ছে এবং ভিসা রেশিও বেড়ে গেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার নানাবিধ সুযোগের দুয়ার খুলছে। এটি একদিকে যেমন শিক্ষার আন্তর্জাতিকীকরণে সহায়ক হচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখছে। এই প্রবণতা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন সম্ভাবনার দ্বীপ জ্বালাবে এবং ভবিষ্যতে দেশের অর্থনীতি ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা জাগছে জনমনে।